নমস্কার। ফেসবুক এবং ইউটিউবে যারা যারা দেখছেন এবং এর ভবিষ্যতে রেকর্ডিং দেখবেন তাদের স্বাগত জানাই আজকের আলোচনায়। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো গ্রহের বিভিন্ন অবস্থা। গ্রহরা ঠিক কী কী আচরণ করে বা গ্রহ আমাদের কি পজিশনে থাকলে কীরূপ আচরণ করে তা নিয়ে আমি মূলত আলোচনা করার চেষ্টা করব। আশা করি আমার শব্দ আপনারা শুনতে পাচ্ছেন। আমি ঠিক বুঝতে পারছি না যে আমার শব্দটা আপনাদের কাছে পৌঁছাচ্ছে কি না। আমি একটু চেক করে নেব শব্দ সঠিকভাবে আপনাদের কাছে পৌঁছাচ্ছে কি না। যাই হোক, আশা করি আমার শব্দ সঠিকভাবে আপনাদের কাছে পৌঁছাচ্ছে। আজকের মূল আলোচনা শুরু করব গ্রহের বিভিন্ন যে অবস্থান তা নিয়ে। সকলকে অনুরোধ করব আজকের যে লাইভ আলোচনাটি হবে তা আপনাদের যদি ভালো লাগে শেয়ার করবেন এবং অনেকে যারা গ্রহ সম্পর্কিত নানান আলোচনা শুনতে চায়, জানতে চায়, তাদের উপকার হবে। মূল আলোচনায় প্রবেশ করছি। প্রথমেই বলি যে আপনারা বেশ কিছু শব্দের সাথে অবগত আছেন যারা জ্যোতিষ সম্পর্কিত নানান ইনফরমেশান বা বিভিন্ন ইউটিউবের থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ভিডিও দেখেন। যেমন গ্রহ উচ্চ বা হাই, গ্রহ নিচ বা ডাউন, এই শব্দগুলোর সাথে আপনারা জড়িত বা জানেন। ঠিক সেই গ্রহ কখন নিচ হয়, কখন উচ্চ হয়, ঠিক সেই সময় গ্রহ ঠিক কী কী ফল দিতে পারে, সব কিছুই আমি আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি। যে গ্রহ মূলত আমাদের যে জীবন, সেই জীবনের প্রায় সকল ক্ষেত্রকেই কম বেশি প্রভাবিত করে। শুধুমাত্র মানুষ নয়, আমাদের যত জীবকুল রয়েছে, যত প্রাণীকুল রয়েছে, সমস্ত কিছুকেই গ্রহ প্রভাবিত করে। সেই গ্রহ কখন কি আচরণ করে তার উপর ভিত্তি করে জ্যোতিষ গণনা হয় এবং একজন জ্যোতিষী যখন গণনা করে একটি ব্যক্তি যখন জন্মেছিল সেই ব্যক্তির জন্মকালীন যে গ্রহগত অবস্থান এবং যে সময় সেই জ্যোতিষী দেখছেন একজনের জন্মছক, সেই সময় ট্রানজিটারি সিচুয়েশন ঠিক কেমন আছে, এই দুটো জিনিসের ওপর ভিত্তি করে, তার সাথে দশান্তর্দশাও থাকে বিচার্য বিষয়, এত কিছুর উপর ভিত্তি করে একজন জ্যোতিষী একজন ব্যক্তির
কি ফল হতে পারে তা নিয়ে আলোচনা করে, তা নিয়ে সেই ব্যক্তির সামনে তুলে ধরা একজন জ্যোতিষী। আমি আপনাদের আজকে বলবো যে গ্রহ নীচ হচ্ছে ঠিক তার কি ফল, গ্রহ যখন তুঙ্গ হচ্ছে তার ঠিক কি ফল। এর পাশাপাশি বলার চেষ্টা করব গ্রহের যে মূল ত্রিকোণ অবস্থান তাও বলার চেষ্টা করব। প্রথমে আমি আপনাদের বলবো যে কোন কোন গ্রহ তাদের উচ্চক্ষেত্র এবং নিচ ক্ষেত্র। শুরু করছি রবি থেকে। রবি কালপুরুষের পঞ্চম ভাবের অধিপতি গ্রহ। রবি যে ঘরে তুঙ্গ হয় তা হচ্ছে মেষ রাশি, রবি যে ঘরে নীচ হয় তা হচ্ছে তুলা রাশি, এবং তুলা এবং মেষ বাদ দিয়েও রবির যে নিজের ঘর তা হলো সিংহ রাশি। এই হলো রবির তুঙ্গ ক্ষেত্র, নিজ ক্ষেত্র এবং স্বক্ষেত্র। এরপর আসবো চন্দ্রকে নিয়ে। চন্দ্রর তুঙ্গ ক্ষেত্র বা তুঙ্গ অবস্থা হচ্ছে বৃষ রাশিতে। চন্দ্রের নিজ অবস্থা বৃশ্চিক রাশিতে, এবং চন্দ্রের যে নিজের ঘর তা হচ্ছে কর্কট রাশি, কালপুরুষের 4th হাউস। চন্দ্র আমাদের মনেরও কারক গ্রহ। এছাড়াও এরপরে বলবো মঙ্গল নিয়ে। মঙ্গল কালপুরুষের 1ম ঘর এবং 8ম ঘরের কারক। মঙ্গল কালপুরুষের 10ম ভাব অর্থাৎ মকর রাশিতে তুঙ্গ হয়, কালপুরুষের 4র্থ ভাব কর্কট রাশিতে নীচ হয়, এবং মঙ্গলের মূল ত্রিকোণ অবস্থান হচ্ছে মেষ রাশি। এরপর বুধ কালপুরুষের 3য় ভাব মিথুন রাশি এবং কালপুরুষের 6ষ্ঠ ভাব কন্যা রাশির অধিপতি বা মালিক। বুধ তুঙ্গ হয় কালপুরুষের 6ষ্ঠ ভাব অর্থাৎ নিজের ঘরে কন্যা রাশিতে, এবং নীচ হয় মীন রাশিতে কালপুরুষের 12th ভাবে। এবং তার বুধের মূল ত্রিকোণ ঘর হচ্ছে কন্যা রাশি। বুধের মূল ত্রিকোণ ঘর কন্যা রাশি, বুধের তুঙ্গ ঘর। প্রথম 15 ডিগ্রি কন্যা রাশির বুধ তুঙ্গ অবস্থান করে, এবং তার পরবর্তী 15 ডিগ্রি সে মূল ত্রিকোণ অবস্থানে অবস্থান করে। এরপর বলবো দেবগুরু বৃহস্পতি কালপুরুষের 9ম এবং 12th ভাবের অধিপতি গ্রহ বা মালিক। বৃহস্পতি কালপুরুষের 4র্থ ভাব অর্থাৎ কর্কট রাশিতে তুঙ্গ হচ্ছে, এবং কালপুরুষের 10ম ভাব মকর রাশিতে দেবগুরু বৃহস্পতি নীচ হয়, এবং দেবগুরু বৃহস্পতির মূল ত্রিকোণ অবস্থান কালপুরুষের 9ম ভাব ধনুরাশি। শুক্র নিয়ে বলবো। শুক্র কালপুরুষের 2য় এবং 7ম ভাবের অধিপতি। শুক্র কালপুরুষের 12th ভাব অর্থাৎ মীন রাশিতে তুঙ্গ হয়, কালপুরুষের 6ষ্ঠ ভাব কন্যা রাশিতে নীচ হয়। বুধের যে মূল ত্রিকোণ অবস্থা তা হচ্ছে স্বক্ষেত্র, কালপুরুষের 7ম ভাব তুলা রাশি। এরপর শনি নিয়ে বলবো। শনি কালপুরুষের 10ম এবং 11th ভাবের অধিপতি গ্রহ অর্থাৎ মকর এবং কুম্ভ রাশির। শনি তুঙ্গ হয় কালপুরুষের 7ম ভাব তুলা রাশিতে, এবং শনি নীচ হয় কালপুরুষের 1ম ঘর মেষ রাশিতে, এবং শনির মূল ত্রিকোণ অবস্থান হচ্ছে কালপুরুষের 11th ভাব, যা শনির স্বক্ষেত্র কুম্ভ রাশি। এরপর বলবো রাহুর নিজস্ব কোনো ঘর নেই, বা রাহুকে কোনো ঘর দেওয়া হয়নি জ্যোতিষে। রাহু বায়ুকারক রাশিতে অত্যন্ত অ্যাক্টিভ ফল প্রদান করে, যেমন মিথুন রাশি, তুলা রাশি এবং কুম্ভ রাশি। এবং যেহেতু তার কোনো নিজস্ব ঘর নেই, তার মূল ত্রিকোণ অবস্থার বা মূল ত্রিকোণ যে অবস্থা নিয়ে অনেকের অনেক মতবিরোধ রয়েছে পণ্ডিতদের মধ্যে, তাই আমি বলছি না, এটা মনে রাখবেন। এবং কেতু তাই
রাহু এবং কেতুর কোনো ঘর নেই। অনেকের মতে কেতু কালপুরুষের অষ্টমভাবে তুঙ্গ হয় এবং দ্বিতীয়ভাবে নীচ হয়। অনেকের মতে রাহুর কথাও বলবো, রাহু কালপুরুষের দ্বিতীয়ভাবে তুঙ্গ হয় এবং অষ্টমে নীচ হয়। কিন্তু আমি আপনাদের বলতে পারি রাহু এবং কেতু আমাদের যে জন্মছকে সবচেয়ে যে প্রভাব বিস্তারকারী গ্রহ তাদের মধ্যে পড়ছে। এবং রাহু কেতু যেহেতু সর্বদা ঘড়ির কাঁটার দিকে চলে, এই জন্য রাহু এবং কেতু আমাদের সময়কে ডিনোট করে। অর্থাৎ আমরা যে টাইম ডাইমেনশনের ভেতরে আছি, দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা এবং সময়, এই সময়ের ফ্রেমবন্দি যে আমরা আছি, একটি সময় আমাদের জন্ম হয় এবং একটা সময় আমাদের মৃত্যু হয়, এই যে সময়, এই সময়কে নিয়ন্ত্রণ করে রাহু এবং কেতু। তাই তারা ঘড়ির কাঁটার দিকে ঘোরে সর্বদা। এবং রাহু কেতু বর্তমানে খুবই বলশালী এবং পাওয়ারফুল। যাদের জীবনে রাহু এবং কেতুর মহাদশায় গিয়েছে, চলেছেন বা ভবিষ্যতে চলবেন, তাদের জন্মছকে যদি অন্যান্য গ্রহ খুব বলশালী না হয়, বিশেষ করে বৃহস্পতি, তারা দেখবেন যে রাহু কেতুর দশা এবং অন্তর্দশায়, বিশেষ করে মহাদশায়, অন্তর্দশাতে ঠিক কী ফল আপনারা পান। অবশ্যই দেখবেন যে আমাদের জীবনকে কতটা নেগেটিভ দিক, কতটা অধর্মের দিক, কতটা লোভ এবং বিশেষ করে ষড়রিপুর দিকে আমাদেরকে নিয়ে যায়। এই আমি আপনাদের সামনে আলোচনা করলাম বিভিন্ন গ্রহের তুঙ্গক্ষেত্র, মূলত্রিকোণ এবং নিজ ক্ষেত্র। আমি আপনাদের এবার বলার চেষ্টা করব যে কোনো গ্রহের তুঙ্গক্ষেত্র কি বলতে আমরা কি বুঝি। প্রথমেই আমি আপনাদের কিছু ভুল ভাঙিয়ে দিতে চাইব। ইউটিউব, ফেসবুকে আপনারা বিভিন্ন ভিডিও বা লেখাতে পড়েন যে গ্রহ তুঙ্গে আছে মানেই সেই ব্যক্তির জীবনে কোনো অভাব থাকবে না বা সেই গ্রহটা সব সময় ভালো ফল দেবে। আমি আপনাদের বলছি, এমন কোনো বিধান বা এমন কোনো ব্যাখ্যা বা এমন কোনো প্রমাণ বা এমন কোনো কথা কোনো দিন, যে প্রাচীনকাল থেকে ঋগ বৈদিক সভ্যতা থেকে যে জ্যোতিষশাস্ত্র চলমান রয়েছে আজও এবং ভবিষ্যতেও থাকবে, কোনো পণ্ডিতগণ, কোনো মুনি ঋষিগণ কিন্তু তা নিয়ে বলেননি। সেহেতু যে বা যারা এই সমস্ত কথাগুলো বলেন, তা আমি ধরে নিতেই পারি তা তাদের মন গড়া বা নিজের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য। ঠিক পাশাপাশি আরেকটি কথা আপনারা জানবেন, গ্রহ নিচ মানেই সেই ব্যক্তির জীবনে অনেক প্রবলেম আসবে বা সেই গ্রহটি সবসময় খারাপ ফল দেবে। এরও কিন্তু কোনো বাস্তবিক অর্থে কোনো সঠিক বা বাস্তবিক অর্থে কোনো গ্রহণযোগ্যতা নেই। এছাড়াও আমি আপনাদের বলতে পারি যে মূলত্রিকোণ অবস্থা গ্রহের আনন্দ স্থান। সেই সময় গ্রহ যখন থাকে, গ্রহটি ব্যালেন্স থাকে, সেই সময় গ্রহ তার নেচার অনুযায়ী কিন্তু ফল দিতে পারে। আমি যেটা বলছিলাম যে কোনো গ্রহের যে তুঙ্গ অবস্থা বলতে গ্রহের তুঙ্গ আমরা কি বুঝি? গ্রহের তুঙ্গ অবস্থা বলতে বোঝায় গ্রহের যে স্বভাব, গ্রহের যে নেচার, সেই স্বভাব অনুযায়ী গ্রহ যে অবস্থানে গেলে বা যে স্থানে গেলে তার স্বভাবের পূর্ণ প্রকাশ এবং বিকাশ ঘটতে দেখা যায় বা আমাদের প্রাণীকুলের উপর সেই প্রভাব পড়ে এমন অবস্থায় যখন গ্রহ যায়। যেমন রবির কথা আমি বলছিলাম শুরুতে, রবি কালপুরুষের প্রথম ভাব অর্থাৎ মেষ রাশিতে তুঙ্গ হয়। রবির যে স্বভাব, রবি আমাদের প্রাণবায়ুর কারক গ্রহ, রবি আমাদের বংশ, মর্যাদা, পিতা, পিতৃস্থানীয় ব্যক্তি, উচ্চপদ, ধন সম্পত্তি, খ্যাতি, যশ ইত্যাদির কারক গ্রহ। আমাদের যে জন্ম হয়েছে এবং সেই জন্মের যে প্রাণবায়ু, আমরা জানি আমাদের শরীরে প্রাণবায়ু থাকে, সেই প্রাণবায়ুর কারক গ্রহ রবি। সেই রবি কালপুরুষের প্রথম ঘরে তুঙ্গ হচ্ছে এবং রবির যে নেচার আমি বললাম, স্বভাবগুলো যে কারকতা বহন করে, রাজার যে রাজসিক স্বভাব, তার পূর্ণ বিকাশ আমরা মেষ রাশিতে হতে দেখা যায়। বা চন্দ্রের যে নেচার, চন্দ্র আমাদের মন মানসিকতা, মা, মাতৃস্থানীয় ব্যক্তি, গৃহ সুখ, আপনার জীবনে কতটা সুখ থাকবে, কতটা
শান্তি থাকবে তাও কিন্তু চন্দ্র থেকে আমরা বিচার করি। আপনার বাড়ি কেমন হবে, বিশেষ করে আপনার বাড়ির সুখ শান্তি কেমন থাকবে তাও চন্দ্র থেকে বিচার করা হয়। মন মানসিকতা কেমন থাকবে, এই কারক গ্রহ যখন কালপুরুষে দ্বিতীয়ভাবে চন্দ্র যাচ্ছে তখন সে তুঙ্গ হচ্ছে, অর্থাৎ তার পূর্ণ যে বিকাশ তা আমরা লক্ষ্য করছি কালপুরুষে দ্বিতীয়ভাবে। এমন করে মঙ্গল মকর রাশিতে, মঙ্গলের যে নেচার তা হলো এগিয়ে যাওয়ার ক্ষমতা, আমাদের তেজ, আমাদের ভূমি, ভাই বা ভাতৃস্থানীয় ব্যক্তি, আমাদের জেদ, আমাদের যে ডিপ্লোম্যাট নেচার, তা সব কিছুই মঙ্গলের বৈশিষ্ট্য। এই সব কিছুই কিন্তু কালপুরুষের দশমভাবে মকরে এসে তার বিকাশ ঘটতে দেখা যায় বা পূর্ণ প্রকাশ ঘটতে দেখা যায়। এই হচ্ছে তুঙ্গ গ্রহের নেচার বা তুঙ্গ গ্রহের অবস্থা। এরপর বলবো নিজ গ্রহ বলতে আমরা কি বুঝি। নিজ গ্রহ বলতে যে অবস্থায় গেলে গ্রহ তার যে ধর্ম, তার যে নেচার, সেই ধর্ম থেকে সে ধর্মচ্যুত হয় বা তার যে স্বভাব, সেই স্বভাবের বিপরীত ধর্মী ফল দিতে সে শুরু করে, তা হলো কোনো গ্রহের নীচ অবস্থা। রবিকে দিয়ে বলছিলাম, রবি যে কারকতা বহন করে, সেই কারকতা যখন শুক্রের ঘর অর্থাৎ কালপুরুষের সপ্তমভাবে এসে প্রবেশ করে, তখন রবি সপ্তমভাবে এসে তুলা রাশিতে এসে রবি নীচ হয়ে যায়, অর্থাৎ তার যে নেচার, তার যে বৈশিষ্ট্য, তার থেকে সে চ্যুত হয়। এমন করে চন্দ্র মানসিকভাবে ডিপ্রেশন, হতাশা, মায়ের স্বাস্থ্যহানি ইত্যাদি চন্দ্রের যে বৈশিষ্ট্য তা কিন্তু বৃশ্চিক রাশিতে এসে লোপ পায়। এমন করে প্রত্যেকটি গ্রহের, বৃহস্পতি যেমন মকর রাশিতে এসে নীচ হয়, অর্থাৎ বৃহস্পতির যে নেচার, আমাদের জ্ঞান, আমাদের গুরুস্থানীয় ব্যক্তি, আমাদের জীবনের যে বাঁধন, বৃহস্পতি হচ্ছে সর্বাধিক নৈসর্গিক শুভ গ্রহ। এই সর্বাধিক নৈসর্গ প্রদানকারী যে শুভ গ্রহ, সে যখন কালপুরুষের দশমভাবে যাচ্ছে, অর্থাৎ কালপুরুষের দশম ভাব বলতে মকর রাশি, যে মকর রাশি থেকে অ্যাডমিনিস্ট্রেশন, পিওর কর্ম, অর্থাৎ যে কর্ম আমরা করি বা শ্রম, সেইভাবে এসে কিন্তু বৃহস্পতি নীচ হয়। বৃহস্পতি কালপুরুষের দশমভাবে নীচ হওয়ার প্রধান কারণ হচ্ছে গুরুকে দিয়ে আমরা কখনো বা গুরুস্থানীয় ব্যক্তিকে দিয়ে কখনো আমরা কায়িক পরিশ্রম বা এই সমস্ত কাজ করাতে পারি না। এবং মকর রাশির যে নেচার, সে নেচারে এসে বৃহস্পতি তার যে স্বভাব তা সঠিকভাবে প্রকাশ বা ব্যক্ত করতে পারে না, সেই কারণে মকর রাশিতে এসে বৃহস্পতি নীচ হয়। এই হলো গ্রহের নীচ অবস্থা। তেমনই শুক্র কিন্তু নীচ হচ্ছে কালপুরুষের ষষ্ঠভাবে এসে, যা হচ্ছে আমাদের কন্যা রাশির ঘর, অত্যন্ত লজিক, সেই ঘরে এসে কিন্তু শুক্র, এবং সেখানে শুক্রের যে ডিপ্লোমেসি তা কিন্তু কোনোভাবেই কন্যা রাশিতে এসে সে তুলে ধরতে পারে না, সেই জন্য সে এখানে নীচ হয়ে যায়। এবার বলবো মূল ত্রিকোণ অবস্থা। মূল ত্রিকোণ অবস্থা হচ্ছে গ্রহের এমন এক অবস্থা বা এমন এক অবস্থান, যে অবস্থানে গ্রহ পৌঁছালে বা অবস্থান করলে গ্রহর ফল দেওয়ার যে তারতম্য তা কিন্তু সব দিক থেকে ব্যালেন্স থাকে। গ্রহ খুব প্রচণ্ড হাইও নয়, প্রচণ্ড লোও নয়, সে একটা ভারসাম্য রেখে সে ফল দিতে চেষ্টা করে। এই হলো মূল ত্রিকোণ অবস্থা। আমি বললাম বৃহস্পতির মূল ত্রিকোণ অবস্থা তার সক্ষেত্র ধনুরাশি, শুক্রের তার সক্ষেত্র মূল ত্রিকোণ অবস্থা তুলা রাশি। এমন করে প্রত্যেকটি গ্রহের কিন্তু মূল ত্রিকোণ অবস্থা রয়েছে। রাহু এবং কেতুর অনেক মতনৈক্য আছে পণ্ডিতদের মধ্যে। এই জন্য আমি আপনাদের বলেছি রাহু এবং কেতুকে নিয়ে, যে তারা বিশেষ করে বায়ুকারক রাশিতে এবং অগ্নিকারক রাশিতে অত্যন্ত অ্যাক্টিভ হয়ে থাকে। এরপরে বলবো আপনাদের এই তিনটে অবস্থা সম্পর্কে আমি আপনাদের অবগত করলাম: তুঙ্গ ঘর, নিজ ঘর এবং মূল ত্রিকোণ অবস্থা। এবার আমি বলবো একটি গ্রহ কখন বলশালী হয় এবং শুভ হয়। দেখুন, আপনার গ্রহ নিচ থাক বা উচ্চ থাক বা মূল ত্রিকোণ অবস্থানে থাক, সেই গ্রহটি যখন বলশালী এবং শুভ না থাকবে, সেই সময় সেই গ্রহ কিন্তু কখনোই ফাংশন করতে পারবে না বা ফল দিতে পারবে না। অর্থাৎ গ্রহ যখন নিজে খুব ভালো পজিশনে আছে এবং গ্রহ যেভাবে রয়েছে বা যে ঘরে রয়েছে, যে রাশিতে রয়েছে, সেই রাশিটাও কোনোভাবে ম্যাল এফেক্টেড নয় অন্যান্য গ্রহের দ্বারা,
বা সেই রাশির যে অধিপতি গ্রহ সেও কিন্তু খারাপ নয়, সেক্ষেত্রে সেই গ্রহটি কিন্তু শুভ অবস্থায় অবস্থান করলো। যদি তার বিপরীত থাকে সেক্ষেত্রে সে অশুভ অবস্থান করলো, সে গ্রহ তুঙ্গ হোক, নীচ হোক, মূলত্রিকোণ হোক, সেটা অন্য বিষয়। এবং সেই গ্রহর এটা মাথায় রাখবেন, চন্দ্রের যেমন কলাবল আছে, প্রত্যেকটি গ্রহের কিন্তু কলাবল রয়েছে তিথি অনুযায়ী। চন্দ্রের যে আমরা জানি যে প্রতিপদ থেকে পূর্ণিমা এবং অমাবস্যার চন্দ্রের 16টি কলা রয়েছে বা আরও কলা রয়েছে চন্দ্রের। প্রত্যেকটি গ্রহের কিন্তু কলা রয়েছে ভিন্ন ভিন্ন অবস্থানে। শুক্রেরও কিন্তু 16 এবং তার বেশি কলা অবস্থান রয়েছে। শুক্র থেকে শুরু করে প্রত্যেকটি গ্রহ যে অবস্থান করে, যে ডিগ্রিতে অবস্থান করে রাশির 360 ডিগ্রির মধ্যে যে ডিগ্রিতে অবস্থান করে এবং যে রাশিতে অবস্থান করছে সেই রাশির যে নক্ষত্র, সেই রাশির যে ডিগ্রি, সেই রাশির যে নক্ষত্র পদ এবং তার উপর যে অন্য গ্রহের অ্যাসপেক্ট বা দৃষ্টি বা সহ অবস্থান বা বিপরীত অবস্থান, তার উপর কোনো গ্রহের কলাবল নির্ধারিত হয় এবং সেই গ্রহটি শুভ না অশুভ এবং তার সাথে বলশালী কি বলশালী বা বলহীন তা নির্ধারিত হয়। সেহেতু আমি আপনাদের খুব স্পষ্টভাবে বলার চেষ্টা করব যে যদি দেখেন যে আপনার বৃহস্পতি কর্কট রাশিতে রয়েছে, হয়তো প্রথমের দিকে রয়েছে, তাও হয়তো আপনার জীবনে সুখ স্বাচ্ছন্দ্যের অভাব রয়েছে, আপনি ভাববেন আপনার কর্কট রাশি এবং বৃহস্পতি অন্যান্য গ্রহের দ্বারা ম্যাল এফেক্টেড রয়েছে বা খারাপ রয়েছে বা তার যে বলবত্তা তা কিন্তু সঠিকভাবে নেই। তার উল্টোটাও হতে পারে, বৃহস্পতি আপনার নিচ আছে, মকরে রয়েছে, প্রথমের দিকে রয়েছে, আমি ধরলাম সূর্যের নক্ষত্রে রয়েছে, উত্তরাষাঢ়াতে রয়েছে, তাও দেখবেন আপনার জীবনে যথেষ্ট আমাদের জীবনে যে এগিয়ে চলার ক্ষমতা, আমাদের জীবনে যে মোটামুটি যা না হলে আমরা চলতে পারি না তার কোনো কিছু কিন্তু অভাব নেই, শান্তিভাব রয়েছে। তার মানে জানবেন গ্রহ নিচ হয়েও সেই গ্রহ কিন্তু বলশালী। আপনার কোন গ্রহ বলশালী বা বলশালী নয় তা একমাত্র আপনার ব্যক্তিগত জন্মছক বিচার করার পরেই জানা সম্ভব। সেহেতু আপনাদের উদ্দেশ্যে আমি বলবো যে কোনো রকম ইউটিউব বা ফেসবুকের ভিডিও না দেখার পর যদি আপনারা নিজের জন্মছক নিজেই বিচার করতে থাকেন সেক্ষেত্রে কিন্তু অনেক ভুল হতে পারে। আপনার কোনো অভিজ্ঞ জ্যোতিষীর থেকেই আপনার জন্মছক বিচার করান এবং আপনি সঠিক জানুন যে আপনার যে গ্রহ অবস্থান, কোন গ্রহ সে কতটা শুভ অশুভ কি অবস্থায় আছে। আমি গ্রহের অবস্থান নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম আজকে। আমি এই ভিডিওর মাধ্যমে আবারও আপনাদের বলার চেষ্টা করব, আমার কাছে আপনারা যদি বিশেষ কোনো টপিক বা বিশেষ কোনো আলোচনা যদি আপনারা শুনতে চান বা পেতে চান, ফেসবুক বা ইউটিউবে আপনারা আমাকে জানাতে পারেন মেসেজ করে, বা আমার ফেসবুক হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেখানে আপনারা মেসেজ করে জানাতে পারেন যে এই রিলেটেড আলোচনা আপনারা চাইছেন। আমি চেষ্টা করব সেই সম্পর্কিত আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করার। আরেকটি বিষয় আপনাদের বলবো যে গ্রহ আপনাদের জন্মছকে, এটা মাথায় রাখবেন, আপনার জন্মছকে গ্রহের যে অবস্থান, হয়তো আপনার একই সময় অন্য একজন ব্যক্তির জন্ম হয়েছে, একই দিন একই সময়, তার গ্রহের অবস্থান হয়তো আপনারা সাদা চোখে দেখবেন বা যে কোনো অ্যাপ্লিকেশনে দেখবেন এক, কিন্তু দেখবেন তাদের দুটো হাত আলাদা এবং তাদের কর্মজীবন, তাদের ব্যক্তিগত জীবন, তাদের সাংসারিক জীবন থেকে শুরু করে তাদের বাবা মা সব কিছু আলাদা হয়। তাহলে আপনারা বুঝতে পারছেন যে একই সময় জন্ম হওয়ার পরেও দুটো ব্যক্তির তার জীবনশৈলী বা জীবনধারা আলাদা আলাদা। তাহলে আপনারা বুঝতে পারছেন যে একই সময় জন্মানোটা মনে হতে পারে যে তাদের গ্রহগত অবস্থান এক, কিন্তু তাদের হাত আলাদা। অর্থাৎ আপনার গ্রহের কি বল তা কিন্তু নির্ধারিত করার প্রয়োজন রয়েছে এবং আপনারা একজন অভিজ্ঞ জ্যোতিষীর কাছেই তা জানতে পারেন। আপনারা আপনাদের ব্যক্তিগত জন্মছক, দাম্পত্য জীবন বা দাম্পত্য সমস্যা, প্রেমজ সম্পর্কে সমস্যা, চাকরি জীবনে সমস্যা, স্বাস্থ্য নিয়ে সমস্যা, পারিবারিক সমস্যা, গৃহ রিলেটেড সমস্যা ইত্যাদি যে কোনো বিষয় নিয়ে আমার কাছে যোগাযোগ করতে পারেন, অনলাইন এবং অফলাইন যে কোনোভাবে। আপনারা আমার কাছে তার যতক্ষণ না আপনাদের সেই সমস্যার বা কোনো সলিউশন আমি দিতে পারছি ততক্ষণ আপনারা আমার সাথে কথা বলতে পারেন এবং আপনাদের যা যা জিজ্ঞাসা রয়েছে সব কিছুই আপনারা আমার কাছে রাখতে পারেন। আমার কাছে যোগাযোগ করার জন্য স্ক্রিনে নাম্বার রয়েছে এবং ফেসবুকে যারা দেখছেন মেসেজ করতে পারেন এবং সেখানে আমার নাম্বার আছে, এবং যারা ইউটিউবে দেখছেন ভাগ্যদোষী ইউটিউব চ্যানেল আমার অ্যাবাউটে এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও আমার সঙ্গে যোগাযোগ করার যে নাম্বার তা আপনারা পাবেন।
সকলকে ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য। এবং আমি চেষ্টা করলাম গ্রহের বিভিন্ন অবস্থা নিয়ে, তুঙ্গ গ্রহ, নিজ গ্রহ, মূলত্রিকোণ অবস্থা, গ্রহ কখন বলশালী হয়, গ্রহ কখন বলশালী হয় না ইত্যাদি বিচার করার প্রয়োজনীয়তা রয়েছে। আশা করি আপনাদের কিছু ইনফরমেশান দিতে পারলাম। আপনারা যারা অন্যান্য কোনো ভিডিও দেখতে চান, যদি আপনাদের কোনো ওরকম মানসিকভাবে আপনাদের যদি ইচ্ছা থাকে আমার কাছে সেই আলোচনা যদি শুনতে চান, আপনারা আমাকে জানাতে পারেন। সকলকে ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য। এবং যারা ভবিষ্যতে রেকর্ডিং দেখবেন ফেসবুক এবং ইউটিউবে, আপনাদের আবারও ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। নমস্কার।